ভোরবেলা ঘুম থেকে চোখ মেলতেই মহল চমকে ওঠে। নিজের খুব কাছাকাছি শাহেরকে দেখে মহল থতমত খেয়ে যায়। শাহের বিছানায় মহলের পাশে বসে মাথা নুইয়ে মহলকে দেখে যাচ্ছিল। কখন থেকে কে জানে। মহল লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘোরাতেই শাহের হ্যাঁচকা টান দিয়ে আবার ঘুরিয়ে নেয় মহলকে। মহলের চোখের কুচকুচে মণি জোড়ায় অপলক দৃষ্টি রেখে শাহের বলল। ঘুম ভাঙলো বেগমের? মহল কাচুমাচু করে বলল, জি। বলেই মহল উঠতে গিয়ে দেখে তার শরীরে কাঁথা জড়ানো। মহল শাহেরের দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। শাহের বলল, মাঝরাতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই কাঁথা জড়িয়ে দিয়েছিলাম। ঠান্ডায় তো কুকুরে গিয়েছিলেন একদম, শরীরের শাড়িটাও ছিল না। হুশ ছাড়া মহিলা। শাহেরের কথা শুনে মহলের ভীষণ লজ্জা করে, খানিকটা রাগও হয় মহিলা বলাতে। মহল কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আমি মহিলা? না, দুধের খুকি। আমি মহিলা হলে আপনি তবে বুড়ো মানুষ। শুনেছি আপনি আমার থেকে 12 বছরের বড়। বলেই মহল জিভ কাটে, ভয়ে চোখ খিচে বন্ধ করে রাখে। শাহের একটা ধমক দেবে এই ভয়ে। শাহের ফিক করে হেসে ফেলল মহলের কথায়। এই প্রথম মহল এমন সাহস দেখিয়ে কথা বলছে শাহেরের সাথে। ভাবতেই শাহেরের হাসি পাচ্ছে। এই তো দুদিন আগেও মহল শাহেরের ভয়ে নড়তে পারত না, এখন ঘরণী হয়েছে বলে সাহস কি বাড়তে শুরু করেছে মহলের। শাহের জোরে জোরে হাসতে থাকে মহলের কথায়। মহল পিটপিট করে চোখ মেলে দেখতে থাকে সেই হাসি। এই প্রথম সে শাহেরকে এত কাছ থেকে দেখছে, এভাবে মন খুলে হাসতে দেখছে। শাহের যে একটা গম্ভীর আর ভীষণ রাগী পুরুষ, এটা আর এমন মনে হচ্ছে না মহলের কাছে। শাহেরকে বেশ চমৎকার লাগছে মহলের কাছে। একটা মস্ত লম্বা মতন মানুষ সহ শাহের। প্রশস্ত শক্তপোক্ত বুকের গড়ন, শ্যামবর্ণের মুখশ্রী, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, আখি দয়ে ঘন পাপড়ি, আর লম্বা খানিকটা, সব মিলিয়ে অনবদ্য এক সৃষ্টি সে। শাহের দুম করে হাসি থামিয়ে মহলের দিকে ঝুঁকে এসে বলল, এক রাতে এত সাহস বেড়ে গেছে? বাকি সারা জীবন তো পড়ে আছে। আমার সাথে কখনো সাহস দেখানোর চেষ্টা করবে না, ঠিক আছে? আমি কিন্তু খুব একটা সুবিধার নই, পরে কিন্তু খেতে গোল পাবে না। শাহের উঠে বেরিয়ে যায় বাইরে। মহলও আলগোছে উঠে একটা সুতি শাড়ি বের করে গোসলখানায় ঢুকে পড়ল। কাল বিকেল থেকে মহলের মাথা ধরে আছে, তাই ভালো করে শরীর মাথায় পানি ঢালে। গোসলখানায় দরজা নেই, চারদিকে টিনের বেড়া, মাথার ওপরে ফাঁকা, সেখান দিয়ে আকাশ দেখা যায়। দরজা না থাকায় পর্দা ব্যবহার করা হয়। মহল পর্দা টেনে নেয় ভালো করে। পরনের কাপড় ছাড়তে ছাড়তে উকি দিয়ে বারবার দেখে পর্দার বাইরে। শাহের আশেপাশে নেই, তাই নিশ্চিন্তে নিজের মতো করে গোসল শুরু করে। ব্রাশ হাতে দুম করে শাহের ঢুকে পড়ে গোসলখানায়। মহল চিৎকার দিতে গিয়ে চোখ বন্ধ করে ফেলল। শাহেরও কিছু বুঝে ওঠার আগেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তুমি আছো, আমি জানি নাকি? আজব মেয়ে কোথাকার, এইভাবে কেউ গোসল করে? বেশরম মহিলা। মহল কোনোরকম গায়ে কাপড় জড়িয়ে বলল, আপনারও তাহলে শরম নেই? আপনিও এভাবে? শাহের চট করে মহলের দিকে আবার ঘুরে কাছাকাছি গিয়ে বলল, আমিও কি দেখেছ? মহল চুপ করে মাথা নুইয়ে থাকে। কি হলো বলো? বলবো না, তাহলে আবারও শরম ছাড়া বলবেন? শাহের ধরতে পারে মহলের কথা, চোখে মুখে শয়তানি হাসি নিয়ে বলল, সারা রাত কি ঠিকভাবে ঘুমিয়েছ, নাকি আমার উপর নজরদারি করছিলে? তুমি খুব চালাক মেয়ে। এমনি আমি বলি না, তোমার পেটের মধ্যে শয়তানি দিয়ে ভর্তি। যাও সরে দাঁড়াও, আমি ফ্রেশ হব। মহল নড়ে চড়ে না, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। আমতা আমতা করে চোখ ফিরিয়ে নিয়ে বলল, আপনি বেরোন, আমি এভাবে থাকতে পারছি না, অসুবিধা হচ্ছে। শুকনো কাপড় পরতে হবে। শাহের খানিকটা বিরক্ত হয়ে যায়। বের হতে পারবো না, যা করার আমার সামনে করো। এটা আমার গোসলখানা, এখানে যা যা আছে সব আমার। এই নূর মহল নামের মূর্তিটাও আমার। তো সমস্যাটা কোথায়? ধুর, আপনি কেমন যেন। ধুর আবার কি? আর আমি এমনই, খুব খারাপ, আগেই তো বলেছে। শাহের মুখ না ধুয়েই রাগ দেখিয়ে বের হয়ে যায়। মহল যেন হাঁপ ছেড়ে বাঁচে। চটপট করে কাপড় পেঁচিয়ে দৌড়ে বেরিয়ে আসে গোসলখানা ছেড়ে। রান্নাঘরে গিয়ে মহল লেবু কাটতে থাকে। শাহের লেবু ছাড়া ভাত খেতে পারে না। ভাত তরকারি সব রান্না শাহের নিজেই করে রেখেছে, মহলকে কিছু করতে দেয়নি। মহল কয়েকবার বলেছিল সে রান্না করতে জানে, কিন্তু শাহের শোনেনি, নিজেই সব করেছে।
তাই মহল আগ বাড়িয়ে লেবু কাটতে এসেছে। এসেই অঘটন ঘটিয়ে ফেলেছে। ডান হাতের বুড়ো আঙ্গুল অনেকখানি কেটে গল গল করে রক্ত পড়ছে সেখান থেকে। মহল আঙ্গুল চেপে নিঃশব্দে চোখের পানি ফেলছে। টু শব্দটি করার সাহস হচ্ছে না, যদি আবারও নিজের মাতব্বরির জন্য শাহেরের কাছ থেকে ধমক শোনে সেই ভয়ে। মহলের দেরি দেখে শাহের নিজেই এগিয়ে এসে দেখে মহল হাত চেপে চোখের পানি মুছে যাচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে অনবরত। শাহের দৌড়ে এসে মহলের হাতটা টেনে নিয়ে চেপে ধরে, প্যান্টের পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বেঁধে দেয় সেখানে। মহলের দিকে ভ্রু কুঁচকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করতেই মহল যেন মিয়ে যায় একদম, কথা বলার সাহস করে না আর। শাহের কিছু বলতে গিয়েও বলে না। রান্নাঘরে থাকা সমস্ত লেবু নিয়ে শাহের ছুঁড়ে ফেলে দেয় বাইরে। মহলকে ধরে নিয়ে গিয়ে যায়। শাহের ভাত মেখে মহলের মুখের কাছে তুলে ধরল, মুখে কোনো কথা বলল না। মহল ভয়ে ভয়ে বলল, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিন দয়া করে। আর কথার অবাধ্য হব না আমি। মহলের চোখের কোণে পানি দেখে শাহের রাগ নিমিষেই নিভে যায়। চোখ মুখের কাঠিন্যতা সরিয়ে স্বাভাবিক হয়ে বলল, ঠিক আছে, মাফ করলাম। এবার খাও, খাওয়া শেষে আমরা নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। মহলের গলা শুকিয়ে যায় ভয়ে, ভাত গিলতে কষ্ট হয়। শাহেরের দিকে তাকিয়ে থাকে অসহায় দৃষ্টিতে। শাহের বুঝতে পারে মহলের অবস্থা। মহলকে পানির পেয়ালাটা বাড়িয়ে দিয়ে আশ্বস্ত করে বলল, ভয় নেই, আমি আছি তো। জমিদার ভবনের প্রবেশ দ্বারের সামনে মহলকে নিয়ে দাঁড়িয়ে আছে শাহের। মহল শাহেরের কাছাকাছি গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। শাহেরের চাচাতো বোন মেহের শাহেরের সাথে মহলকে দেখে দৌড়ে গিয়ে রোকসানাকে খবর পাঠায়। রোকসানা সহ আরও সকলেই এমন খবর শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রবেশ দরজায়। পিছন পিছন এগিয়ে আসে শবনমও। শাহের আজ ফিরে আসবে তা সে গতকাল জানিয়ে দিয়েছিল, কিন্তু এভাবে ফিরে আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি। রোকসানা সহ সকলেই ভীষণ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। শাহেরের দিকে এগিয়ে এসে বেগম রোকসানা বলেন, বাপজান, কে এই মেয়ে? তোমার সাথে কেন এসেছে? কে হয় তোমার? মহল ভয় পেয়ে যায়, চট করে শাহেরের হাত চেপে ধরে নেয়। শাহেরও মহলকে আশ্বস্ত করতে মহলের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। তারপর মাথা উঁচিয়ে কর্কশ গলায় বলল, কাল আমি বিয়ে করেছি আম্মা, সে আমার বিয়ে করা বউ। জমিদার ভবনের আগামী জমিদার খান শাহের ইফতেখারের সে একমাত্র বেগম নূরমহল। আশা করি আপনারা তাকে আগাম জমিদার হিসেবে তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেবেন, কোনো প্রকার অসম্মান করবেন না। সকলেই হা হয়ে যায় শাহেরের কথা শুনে। পিছনে দাঁড়িয়ে থাকা শবনম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মহল আর শাহেরের দিকে। জোবাইদা সব দাসীদের ডেকে বলল বরণডালা সাজিয়ে আনতে। রোকসানা এগিয়ে যায় মহলের দিকে। মহল ভয়ে সিটকে আছে শাহেরের সাথে। সবাই আপাদা মস্তক ভালো করে পরখ করতে থাকলো মহলকে। রোকসানা মহলের নত হওয়া থুতনি ধরে উঁচু করে বলল, জমিদার বেগমদের কখনো মাথা নুইয়ে রাখতে নেই। শাহেরের চোখ মুখ শক্ত ভাব কেটে গিয়ে শীতল হয়ে যায় মায়ের কথায়। সে বুঝতে পারে মহলকে নিয়ে তার মায়ের কোনো অভিযোগ নেই। শাহের মহলকে ইশারায় পা ছুঁয়ে সালাম করতে বলে রোকসানার, সাথে নিজেও সালাম করে তার মাকে। জোবাইদা বরণডালা আর পিতলের জগে করে দুধ নিয়ে আসে, তাতে পান পাতা ডোবানো। বেগম রোকসানা শাহের আর মহলকে মিষ্টি খাইয়ে ধান দুর্বা ঘাস মাথায় ছিটিয়ে বরণ করে। তারপর মহলের হাত ধরে সামনে এনে নিজের গলা থেকে খুলে হীরার লকেট সহ একটা সবুজ পান্না পাথরের আংটি পরিয়ে দেয় মহলকে। পান পাতা ভেজানো দুধ ঢেলে পা ধুয়ে দেয় মহলের। নতুন গামছা দিয়ে পা মুছিয়ে দিয়ে প্রবেশ করায় জমিদার ভবনের অন্দরমহলের কক্ষে। শাহেরের দিকে এক ধ্যানে মগ্ন হয়ে তাকিয়ে থাকে শবনম। তার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। এতদিন ধরে বুকের ভেতর যাকে পুষে রেখে ভালোবেসে গেছে, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, সে কিনা আজ ভাগ্যের খেলা বোঝা বড়ই দায়। শাহেরের ছোট চাচাতো দুই বোন মেহের আর রেনুকা শবনমের পাশে দাঁড়িয়ে ফুসফাস করতে থাকে। রেনুকা বলল, এটা কি করলো বড় ভাইজান? কোথা থেকে ধরে আনলো একে? দেখে তো মনে হচ্ছে কোনো হতদরিদ্র ঘরের মেয়ে। পোশাক আশাক তো আমাদের মতো না। শেষ পর্যন্ত ভাইজানের নজর এত নিচুতে গিয়ে ঠেকেছে। মেহের রেনুকার হাত চেপে ধরে বলল,
আসতে বল বোন, ভাইজানের কানে গেলে আর রক্ষা নেই। দরিদ্র হয়েছে তাতে কি, কত সুন্দর মেয়েটা তা দেখেছিস? ভাইজানের নজর ঠিকই আছে, ভাইজানের সাথে বেশ মানিয়েছে বল। মেহেরের কথা শবনমের কানে যেতেই শবনম দ্রুত পা চালিয়ে চলে যায় নিজের কক্ষে। রোকসানা শাহেরকে ডেকে বললেন, তুমি কি এই মেয়েটাকে ভালোবেসে বিবাহ করেছো নাকি অন্য কোনো কারণ আছে? শাহের সোজাসাপটা উত্তর দেয়, আমি মহলকে ভালোবেসে বিয়ে করেছি আম্মা। সব জেনে বুঝে তাকে নিয়ে এসেছি এখানে। তার বয়স খুবই কম, বড় হয়েছে গ্রামে মামার ঘরে। এখানকার কোনো নিয়মকানুন সে জানে না, তাকে সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে আমাদের। রোকসানা হাতের ইশারায় জোবাইদাকে বলে মহলকে কক্ষে নিয়ে যেতে। জোবাইদা মহলকে নিয়ে যায়, সাথে মেহের, রেণুকাও চলে যায়। ঘর খালি হতেই রোকসানা চোখের কোণে পানি নিয়ে মুখে গাম্ভীর্য ধরে রেখে শাহেরকে কড়া ভাষায় বলতে থাকেন, তুমি ফিরে আসাতে আমি খুব খুশি হয়েছি। তুমি কি তা বুঝতে পারছো বাপ? শাহের মাথা নিচু করে বলল, পারছি আম্মা। কিন্তু তুমি এমন একটা কাণ্ড করে ফেলবে তা জানাওনি কেন একবারও? এখন কি হবে তুমি বুঝতে পারছো? তোমার বাবা চাচারা কেউ ভবনে নেই, আব্বাজানকে নিয়ে গ্রামে গেছেন। তারা ফেরার পর কি অবস্থা করবে তোমার আন্দাজ আছে শাহের? যদি মেয়েটাকে ভালোবেসে বিয়ে না করতে তো কিছুদিন রেখে তাকে বিদায় করে দিতাম। ভুলটা তুমি করেছো সেখানে। এখন তাকে না পারো সকলের কাছ থেকে আগলে রাখতে, আর না পারো তাড়িয়ে দিতে। রাগে শাহের চোয়াল শক্ত হয়ে আসলো, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বহু কষ্টে আস্তে ধীরে বলল, আমি এখন ভবনে ফিরে এসেছি আম্মা। জমিদের আসন গ্রহণ করতে আমি প্রস্তুত হচ্ছি। দাদাজানের সাথে আমার কথা হয়েছে। আমি আমার সব দায়িত্ব আস্তে ধীরে বুঝে নিতে চাই। আর একজন ভবিষ্যৎ জমিদার হিসেবে আমার নিজের পছন্দ অপছন্দ বিচার বিবেচনা অনুযায়ী চলার অধিকার আমার আছে। সেই হিসেবে নূরমহলকে বিয়ে করে আনাতে কোনো ভুল দেখছি না আম্মা। রোকসানা শাহের দিকে এগিয়ে গিয়ে বললেন, বেশ, তবে তোমার দাদাজান আর বাপজানে সামলে নিতে হবে তোমাকেই। কিন্তু শবনম আর তার পরিবারকে বহু আগে থেকেই যে কথা দিয়ে রাখা হয়েছে তার কি করবে? শাহের চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দিতে পারে না। শবনমের সাথে তার বিয়ের কথা হয়েছিল অনেক বছর আগে, তখন শাহের হ্যাঁ না কিছুই বলেনি। তার পরিস্থিতি পরিবেশটা তখন আলাদা ছিল। শবনম যে শাহেরকে পছন্দ করে তাও শাহের জানত। এখন ভুলটা শাহের নিজেই করেছে, শবনম বা তার পরিবারের কোনো দোষ সে দিতে পারে না। শাহের বলল, স্বপ্নম অনেক ভালো মেয়ে, অনেক বুদ্ধিমতী। আশা করি সে আমাকে বুঝতে পারবে। বাকিটা আমি দেখে নেব। বলেই শাহের গটগট করে চলে যায় নিজের কক্ষে। মহলের জন্য আলাদা করে ঘর দেওয়া হয়েছে। মহল চুপচাপ বসে আছে সেখানেই, চোখ ঘুরিয়ে দেখছে ঘরের সৌন্দর্য। চকচকে সাজানো গোছানো রঙিন ঘর, ঝলমলে বিশাল বড় ঝাড়বাতি মাথার ওপর, মস্ত বড় বড় দুটো জানালা, চমৎকার রঙিন পর্দা ঝুলছে তাতে, তুলতুলে নরম বিছানা, অদ্ভুত ধরনের পালঙ্ক, খাট আর আলমারির নিখুঁত কাজ দেখে মহলের দৃষ্টি সরে না। মহল বিছানা টিপে টিপে দেখতে থাকে। জানালার কাছে যেতেই তার চোখে পড়ে জমিদার ভবনের পুরো আঙ্গিনা। বিশাল জায়গা জুড়ে জমিদার ভবন গড়ে তোলা হয়েছে। দুই পাশে ফল আর ফুলের বাগান, খানিক দূরে বিশাল বড় একটা পুকুর ঘাট। পুকুর ঘাটের চারপাশে শান দিয়ে বাঁধানো, আশেপাশে কিছু সাদা ভাস্কর্য দাঁড় করানো আছে। ভবনের সামনের মূল ফটক থেকে সামান্য দূরে দুই পাশে কালো লাল রঙের বেশ কিছু তেজস্বী ঘোড়া দাঁড়িয়ে আছে। পাশে একটা ঘোড়ার গাড়ি। শাহের বলেছিল তাদের ঘোড়াশালা আস্তাবল আছে। শাহের ঘোড়ার রং কালো, আর মহলকে যেটা বিয়েতে দিয়েছে তা সাদা রঙের পোষ মানানো ঘোড়া। মহলের আগ্রহ জাগে ঘোড়া দুটো দেখার জন্য। হঠাৎ ঘরে কারোর পায়ের শব্দ পড়ায় মহল চমকে উঠে জানালা ছেড়ে ঘুরে দাঁড়ায়। রুমিলা ঘরে ঢুকেছে। সে মহলের পাশে গিয়ে ঘুরে ঘুরে মহলকে দেখতে থাকে। মহল ভয় পেয়ে যায়। রুমিলা ভ্রু উঁচিয়ে বলল, বাহ, ছোট জমিদারের পছন্দ দেখছি বেশ ভালো। দেখে তো একদম কচি মনে হচ্ছে। তার নাম কি গো মেয়ে তোমার? মহল মাথা নিচু করে বলল, নূর, নূর মহল। রুমিলা মহলের বেশ খানিকটা কাছে গিয়ে বলল, শুনলাম প্রেমের বিবাহ করেছ। যেই শুনেছ জমিদার পুত্র অমনি বিয়ে করে ফেললে। সামাল দিতে পারবে তো? জমিদারের নজর চরিত্র কোনোটাই কিন্তু ভালো হয় না। তা কি জানো মেয়ে? দেখো, দুদিন লেলাখেলা করে লাথি মেরে ঠিকই ছুঁড়ে ফেলবে বাইরে। তাছাড়া তোমার স্বামীর জন্য তো উপযুক্ত মেয়ে ঠিক করে রাখা আছে।
ওই যে দেখলে স্বপ্ন, ওটা। ভালোবাসে তো ওই মেয়েটা সাহেরকে। কখন যেন দেখবে ওর ঘরে চলে গেছে তোমার সাহের। কিচ্ছু করতে পারবে না, এটাই নিয়ম এখানকার। বলেই রুমিলা চলে যায় হাসতে হাসতে। মহলের চোখে পানি এসে যায় রুমিলার কথা শুনে। হঠাৎ ছোট বেগম জোবাইদা এসে মহলকে কাঁদতে দেখে বললেন, কি গো মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? ভয় করছে এখন এসে? মহল জোরে জোরে কেঁদে ফেলল। শাহের দরজায় দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে কাশতেই বেগম জোবাইদা আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। শাহের ঘরে ঢুকে বলল, কি হয়েছে? ভয় করছে? সবার কথা মনে পড়ছে? কাঁদছো কেন? কি হলো মহল বেগম? মহল জবাব দেয় না। কাঁদতে কাঁদতে আশ্রে পড়ে শাহের শক্ত বক্ষ মাঝে। শাহের আলতো করে জড়িয়ে নেয় মহলকে। বুকের সাথে পিষে ফেলতে ইচ্ছে করে মুহূর্তের মধ্যে। কিছু একটা ভেবেই পরক্ষণেই ছেড়ে দেয় মহলকে। মহল লজ্জা পেয়ে চোখ মুছে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। শাহের বলল, একটু পর আমার ছোট দুই বোন মেহের আর রেনুকা আসবে। তোমাকে এখানকার নিয়মকানুন সব শিখিয়ে দেবে। আর আজ এই ঘরেই থাকবে তুমি। চাইলে আরও কিছুদিন থাকতে পারো। নিজেকে সহজ স্বাভাবিক করা অবধি আমার ঘরে আসার প্রয়োজন নেই। পারবে এখানে একা থাকতে? ভয় পাবে না তো? মহল মাথা নাড়িয়ে বলল, পারবো। শাহের নিজের ঘরে চলে যায়। তার বাবা চাচাদের মুখোমুখি হতে অপেক্ষা করতে থাকে। মহলের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করে মেহের আর রেনুকা। বিছানায় গিয়ে মহলের পাশে বসে মেহের বলল, আপনি কিছু খাননি ভাবি, চলুন আগে খেয়ে নেবেন, তারপর না হয় ভবনটা আপনাকে ঘুরে দেখাবো। মহলের সে বয়সে বড় মেহের আর রেনুকা তাকে ভাবি বলছে। ভাবতেই মহলের লজ্জা পাচ্ছে। মহল মাথা নিচু করে বলল, আমি কিছু খাবো না, আমার খিদে নেই। মেহের বলল, সে কি কথা, এমন বললে হবে? আপনি নতুন বেগম, আপনি না খেলে তো আমরাও খেতে পারবো না। তাছাড়া শাহির ভাইজান বেশ কড়া করে বলে দিয়েছেন আপনার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে। আপনার এমন শুকনো শরীর দেখলেই ভাইজান আমাদের উপরই রাগান্বিত হবেন। মেহেরের পাশ থেকে রেনুকা বলল, আপনি চাইলে দাসীদের বলবো যেন আপনার খাবার ঘরে দিয়ে যায়। রেনুকা চলে যায়। একটু পরেই দুটো দাসী বিশাল বড় বড় থালাতে করে খাবার এনে রাখে মহলের টেবিলের ওপর। মহল এত খাবার দাবার দেখে ঘাবড়ে যায়। লজ্জায় মুখ তুলে পারে না কিছুতেই। হঠাৎ শবনমের আগমন ঘটে যায় সেই ঘরে। শবনম মহলের খাবার টেবিলের আশেপাশে চোখ বুলিয়ে বলল, বেশ এলাহি আয়োজন। নতুন বেগম হলে বুঝি এমন আদর যত্ন পাওয়া যায়? দুদিন পরেই হয়তো এই আদর যত্নটা আমি পেতাম। আজ আমার আদরটা অন্য কেউ পাচ্ছে। সত্যিই তুমি ভাগ্যবতী মেয়ে। মহল খাবার ফেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শবনমের দিকে। এই তাহলে শবনম মেয়েটা, কি সুন্দর দেখতে। রাজকন্যাদের মতো পোশাক আশাক, কি ফর্সা মুখমণ্ডল, বাদামি চোখের মণি। মহল মুখ কাচুমাচু করে বলল, আমি এখন খেতে পারবো না, পরে খেয়ে নিব, খুব ঘুম পাচ্ছে আমার। শবনম কিছুটা অপমান বোধ করে, সাথে থাকা মেহেরাও। রেনুকা ভ্রুকুচকে বিরক্ত মুখে দাঁত কটমট করতে থাকে মহলের দিকে তাকিয়ে। মেহের রেনুকার কাঁধে হাত রেখে শান্ত হতে বলে। মহলকে বলল, এইভাবে বলতেনি, আপনি নতুন বউ, আমরা খাবার এনেছি, আপনাকে খেতে হবে, না হলে আমাদের অসম্মান করা হবে, বুঝতে পেরেছেন? মহল মাথা নিচু করে বলল, জি। তারপর কাটা হাত নিয়ে ভাত মাখতে গিয়ে ব্যথায় মৃদু চিৎকার করে ওঠে। কাটা আঙ্গুল থেকে রক্ত গড়াতে থাকে। মেহেররা ভয় পেয়ে যায়। মেহের বলল, এ কি, আপনার হাত কাটলো কি করে ভাবি বেগম? আগের কাটা ছিল? আগে বলেননি তো, রক্ত বের হচ্ছে তো। রেনুকা ভয় পেয়ে মেহেরকে বলতে থাকে, এত জোরাজোরি না করলেও হতো না মেহের? এখন যদি ভাইজান এসে দেখে কেমন হবে বিষয়টা, বুঝতে পারছিস? মেহের বলল, দাঁড়া আমি আসছি। মেহের তরল ঔষধ খুঁজতে গিয়ে শাহেরের নজরে পড়ে যায়। শাহের জিজ্ঞেস করলে মেহের বলে দেয়। মেহেরের হাত থেকে ঔষধটা নিয়ে শাহের মহলের ঘরে ঢুকে। মহলের হাত পানি দিয়ে ধুয়ে মুছে নিয়ে যত্ন করে ঔষধ লাগিয়ে দিতে দিতে বলল, বাঁধন খুলে ফেলেছ কেন? কতবার বারণ করেছিলাম, এখনো কাছে আছে। কথা বললে কথা শুনবে না, সবসময় নিজের মতো চলো। সব অবাধ্যতা বের করবো, যাক কিছুদিন। ঔষধ লাগানো শেষ হলে শাহের মহলের কাটা আঙ্গুলটা আবার সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে দেয়। তারপর ভাত মাখিয়ে মুখে তুলে খাইয়ে দেয়।
শাহেরের এমন কাণ্ড দেখে মেহের, রেণুকা, শবনম তিনজনই ভীষণ অবাক হয়ে যায়। এই প্রথম জমিদার ভবনের কোনো পুরুষকে তারা কোনো নারীর কাছে নত হতে দেখেছে, এমন যত্ন করতে দেখেছে। মেহের আড়ালে হাসে শাহেরের এমন পত্নী ভক্তি দেখে। শবনমের চোখে পানি এসে ধরা দেয়। সবার কাছ থেকে নিজেকে আড়াল করতে দ্রুত চলে যায় মহলের ঘর ছেড়ে। পিছন পিছন মেহের আর রেণুকাও চলে যায়। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি শাহের। এতদিন নিজের মতো চলেছ, ঘুরেছ ফিরেছ, কিচ্ছু বলিনি আমরা। কি করছো তুমি এটা? তোমার সাহস হলো কি করে? একবার আমাদের বংশমর্যাদার কথা ভাবলে না তুমি? হ্যাঁ, এই মেয়ে কি তোমার বেগম হওয়ার যোগ্য? একটা বাপ মা ছাড়া চালচুলোহীন দরিদ্র ঘরের মেয়ে, সে কি তোমার? ছি! শাহেরকে চেঁচিয়ে কথাগুলো বলছিল জমিদার শাহজাহান। রাজসভার আসনে বসে আছেন খান জমিদার, তার দুই পাশে শাহজাহান আর শাহজামান বসে আছেন। অন্য সকলেই উপস্থিত সেখানে। ভবনের মহিলারা সবার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকের আড়ালে দেখছেন ভেতরের কাহিনী। শাহের শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে সকলের সামনে। কিছু বলার আগে জমিদার শাহজাহান হাতের ইশারায় থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করেন। বিয়ে করেছ বেশ ভালোই কথা, তাই বলে সোজা জমিদার ভবনে তুলতে হবে কেন? জবাব দাও। বাইরে ঘুরে বেড়াতে বেড়াতে তোমার রুচির দুর্ভিক্ষ হয়েছে, কিছুদিন রেখে চাহিদা পূরণ করে বিদেয় করে দিবে। তোমার উপযুক্ত মেয়ে তোমার সামনেই আছে, তার দিকে নজর দাও। শাহের চোখ মুখ কঠিন করে বলল, মাফ করবেন বাবা, আমি যাকে বিয়ে করেছি ভেবেচিন্তে আমার বেগম করেছে। তাকে নিয়ে ছেলে খেলা করার জন্য বিয়ে করিনি। ওসব আমার দ্বারা শোভা পায় না, এসব আপনাদের কাজ। ছোট চাচা শাহজামান খ্যাক খ্যাক করে ওঠে, পায়ের ওপর পা তুলে বসে বললেন, গলার আওয়াজ নিচে শাহের। নিজের বাপ চাচাদের সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় নতুন করে শেখাতে হবে না তোমাকে। অসভ্য হয়ে গেছো বাইরে ঘুরে ঘুরে। অসভ্য হয়নি চাচা যান, বরঞ্চ এখানে থাকলে অসভ্য হয়ে যেতাম, নোংরামি শিখতাম অন্যদের মতো। শাহজামান চেঁচিয়ে বললেন, দেখুন বাবা দেখুন, আপনার গুণধর নাতির সাহস দেখুন, কিভাবে মুখে মুখে তর্ক করে যাচ্ছে। পড়াশোনা করে এই শিখছ, একটা ছোট ঘরের মেয়েকে বিয়ে করে এনে আবার গলাবাজি করে যাচ্ছ। এই মেয়েকে বিদায় করে দাও 2 রাতের মধ্যে, নয়তো আসর ঘরে পাঠিয়ে দাও। নর্তকীদের সাথে যুক্ত হয়ে দিয়ে বেছে আমাদের ব্যবসাকে আগাবে। শাহের দুহাত মুঠো করে চল শক্ত করে ক্ষিপ্ত হয়ে বলল, মুখ সামনে কথা বলুন চাচা যান। যাকে নিয়ে কথা বলছেন সে আমার বিবাহিত স্ত্রী, একজন জমিদার বেগম। সীম অতিক্রম করবেন না, নয়তো আমি ভুলে যাব আপনি আমার চাচা যান। জমিদার খান অমরিয়ান এতক্ষণ বসে বসে সব দেখে যাচ্ছিলেন। এবার তিনি ধমকে উঠে বললেন, আহা থামো তোমরা, সকলে মাথা ঠান্ডা করো। শাহের, তুমি বেয়াদবি করেছো, তোমার বাবা চাচাদের সাথে ভুল করে এসেছো। আমার মাথা উঠিয়ে কথা বলার সাহস পাচ্ছ কিভাবে? শাহজাহান ঠিক বলেছে, কিছুদিন রেখে মেয়েটাকে বিদায় করে দিবে। পারবো না দাদা যান, আপনাদের সব দায়িত্ব আমি মেনে নিয়েছি, বিপরীতে আমার একটা শর্তের কথা বলেছিল। জমিদার খান বললেন, তো এই তাহলে তোমার সেই শর্ত? জি, আমি নূরমহলকে কখনোই ছাড়তে পারবো না, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। জমিদার খান আবার বললেন, তাহলে শবনমের বাবাকে দেওয়ার কথার কি হবে? মান সম্মান যা ধুলো মিশানোর মিশিয়েছ, বাকিটুকু শেষ করতে না চাইলে শবনমকে বিয়ে করো, এটা আমার আদেশ। আশা করি এর অবাধ্য তুমি হবে না। আর বউয়ের আঁচল ছেড়ে জমিদারে কারবারে যত দ্রুত মন দিবে ততই তোমার জন্য মঙ্গল। যাও এখন। শাহের বেরিয়ে যেতেই দরজায় দেখা হয়ে যায় রাফেদের সাথে। রাফেদ শাহেরকে দেখে হেসে জিজ্ঞেস করল, কেমন আছো শাহের? শুনেছি বিয়ে করছো। শাহের বিরক্তি কণ্ঠে জবাব দেয়, তো তুমি কি আমার বউ দেখতে এসছো? না, তা ঠিক নয়, ঘুরতে এসেছি, অনেকদিন আসা হয় না। আর যাওয়ার সময় ভাবছি মেহের আর রেণুকাকে সাথে নিয়ে যাব। অনেকদিন ওরাও যায় না তার খালা আম্মার বাড়ি। শাহের বলল, ও আচ্ছা ঠিক আছে। শাহের চলে যায় নিজের ঘরে। মেহেরকে ডেকে বলল, মহল কোথায়? মেহের বলল, ভাবি বেগম ছাদে আছে ভাইজান, ডেকে দেব? শাহের মাথা নাড়িয়ে না বলে নিজেই উঠে
ছাদে চলে যায়। মহল ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে। পাশে রেণুকা আর দুটো দাসী আছে সাথে। শাহের এগিয়ে যেতেই রেণুকা সহ দাসী দুটো ছাদ ত্যাগ করে মহলকে একা ছেড়ে দেয়। শাহের নিলিপ্ত ভঙ্গিতে মহলের পাশে গিয়ে দাঁড়ায়। মহল বলল, আপনার প্রাসাদটা খুব সুন্দর। আমাকে যে ঘরে থাকতে দিয়েছেন সেটাও অনেক সুন্দর। শাহের মহলের চোখের মণি জোড়ায় চোখ রেখে বলল, আমার ঘরটা আরো বেশি সুন্দর, ঠিক তোমার মতো। তুই যাবে আমার ঘরে? মহল মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, জি, পরে যাব। শাহের আলতো হেসে মহলের মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, চলে এবার, সন্ধ্যা হয়ে গেছে। ভর সন্ধ্যায় এখানে একা থাকতে হবে না, ভূতে ধরবে। আপনাদের বাড়িতে ভূত আছে? আছেই তো, কত রকমের ভূত ঘোরে এ বাড়িতে, মানুষরূপী ভূত সব। মানুষরূপী ভূত আবার কেমন হয়? আপনি দেখেছেন? কেমন দেখা যায়? শাহের বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে, মহলের দিকে কড়াভাবে তাকিয়ে বলল, এত প্রশ্ন আমার পছন্দ না, নিজের ঘরে চলো। মহলকে তার ঘর অবধি পৌঁছে দেয় শাহের, তারপর নিজের ঘরে চলে যায়। যাওয়ার সময় বলে যায় খাবার নিজের ঘরেই খেয়ে নিতে মহলকে। দাসী দিয়ে যাবে তার খাবার। আর রাতে শোবার সময় যেন দরজা ঠিকঠাকভাবে লাগিয়ে শোয়। কোনো দরকার হলে পাশের ঘরে শাহের আছে, তাকে বা মেহেরকে ডাকতে। মহল বলল, আচ্ছা। শাহের ঘরে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। রাজসভার সকলের সাথে দর কষাকষি পরিস্থিতির কারণে মন মেজাজ ভালো নেই তার। তার ওপর দাদাজানের উল্টো আরেকটা আদেশ দিয়ে বসায় মেজাজ আরও বিগড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মেহের এসে কড়া নাড়ে শাহেরের ঘরে। শাহের ভেতর থেকে জবাব দেয়, কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছিস কেন? মেহের বাইরে থেকে বলল, ভাইজান, দরজা খুলো। ভাবিজানের খাওয়ার সময় হয়েছে, ওনার তো হাত কাটা। শাহের দরজা খুলে বলল, তো কি হয়েছে? হাত কি আর কারো কাটে না? বাম হাত দিয়ে খেতে বল। বলেই শাহের মেহেরের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মেহের বুঝতে পারে শাহেরের মেজাজ এখন খিটখিটে হয়ে আছে, তাই মহলের ঘরে গিয়ে বলল, ভাইয়ের সাথে কিছু হয়েছে আপনার? মহল ছোট্ট বালিকার মতো করে মাথা নাড়িয়ে বলল, না তো, কি হয়েছে ওনার? হয়তো রাজসভার ঘটনার জন্য মন ভালো নেই। আপনি আজ ভাইয়ের কাছে থাকুন, তার মন ভালো হবে। মহল শুকনো একটা ঢোক গিলে বলল, আজ না। মেহের হালকা হেসে বলল, ঠিক আছে, খেয়ে নিন ভাবি। মাঝরাতে মহলের দরজায় ঠকঠক আওয়াজ হতে থাকে। মহল এমনিতেও ঘুমায়নি, শুধু চোখ বুজেছিল, তার ঘুম আসছিল না। ভয় ভয় করছে বলে রাত জেগে আছে। এত রাতে দরজায় এমন শব্দ হয়, মহল আরও খানিকটা ভয় পেয়ে যায়। পরপর 3 বার দরজায় শব্দ হয়। মহল ভয়ে ভয়ে বলল, কে? কোনো জবাব পাওয়া যায় না। মহল আবারও বলল, কে স্যার আপনি? এখনও কোনো জবাব আসে না। হঠাৎ শাহেরের ঘরের দরজা খোলার শব্দ হতেই কেউ সিঁড়ি ভেঙে দৌড়াতে শুরু করলো। শাহের দরজা খুলে মহলের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে মহলকে। মহল, ঘুমিয়ে গেছো? নূরমহল। মহল চট করে দরজা খুলে হাঁপাতে হাঁপাতে বলল, এতক্ষণ কে দরজায় শব্দ করছিল? আপনি কথা কেন বলছিলেন না? ভয় পেয়ে গেছি আমি। শাহের বলল, কোথায় শব্দ করেছিলাম? আমি তো মাত্রই আসলাম, নাম ধরেই ডাকছি। ঘুমোনি তুমি? তাহলে কে ঠকঠক করেছিল দরজায়? আমি জিজ্ঞেস করেছি, কোনো জবাব পাইনি। সত্যি আপনি ছিলেন না? শাহের অবাক হয়ে যায়, নিজের মনে কিছু ভাবতে থাকে। মহলকে বলল, আমি আর মেহের ছাড়া অন্য কেউ ডাকলে আর দরজা খুলবে না, ঠিক আছে? কেন? মহল প্রশ্ন করে পরক্ষণে আবার চুপ হয়ে যায়। প্রশ্ন করা শাহের পছন্দ করে না। কথাটা শাহের অনেকবার বলেছে মহলকে। শাহের বলল, যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর কখনো একা একা এদিক ওদিক বের হবে না। যেখানে যাবে আমাকে আগে বলে যাবে। এটা কিন্তু তোমার গ্রাম না, সবসময় সাবধানে চলবে। আর শোনো, এই বাড়ির অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে ভুলেও কথা বলবে না, মনে থাকবে? মহল মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো বলল, জি স্যার। শাহের শক্ত চোখে তাকাতেই মহল চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে বলল, ভুল হয়ে গেছে। মহল ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলতে এসেছিলেন? শাহের নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছিলাম। দেখা হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। মহল বুঝতে পারছে শাহের মন মেজাজ এখন ঠিক হয়নি, তাই আর কথা বাড়ায় না।
দরজা লাগিয়ে শুয়ে পড়ে চুপচাপ। খুব ভোরবেলা মহলের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে বিছানায় বসে থাকে কিছুক্ষণ, তারপর উঠে সারা ঘরে মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে থাকে। দরজা খোলার সাহস পায় না। জানালা খুলে দিতেই দেখে এখনও অন্ধকার কাটেনি। হঠাৎ দরজায় শব্দ করে কেউ ডাকছিল তাকে। ভাবিজান, ঘুম ভেঙে থাকলে দরজা খুলুন, শুনতে পাচ্ছেন? মহল ভেতর থেকে বলল। কে? আমরা, মেহের আর রেনুকা। মহল দরজা খুলে দিয়ে সরে দাঁড়ায়। মেহের ঘরে ঢুকে বলল, চলুন ভাবিজান, বাগানে হাঁটতে যাব। আপনার ভালো লাগবে। একটু পর সকাল হবে, তখন দাদাজান বাগানে হাঁটবেন। তার আগে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসব। মহল আস্তে করে বলল, ওনাকে কি বলে যাব? না বলে গেলে যদি রাগ করেন? রেনুকা ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে বলল, এত ঢং করবেন না তো ভাবি। ভাইজান ঘুমোচ্ছেন, ডাকতে হবে না। আপনি যেতে চাইলে চলুন, না হলে আমি ঘরে গিয়ে ঘুমোবো। রেনুকা ঝাড়িতে মহলের মন খারাপ হয়ে যায়। ভয়ে ভয়ে বলল, আপা আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি যাব না। মেহের রেনুকার দিকে খানিকটা রাগ নিয়ে তাকিয়ে বলে, যা তুই ঘুমো কি, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। রেনুকা ধপ ধপ করে পা ফেলে চলে যায় নিজের ঘরে। মেহের বলল, এই নিন, গায়ে একটা চাদর দিন, বাইরে ঠান্ডা পড়ছে। মহল গায়ে রেশমি চাদর জড়িয়ে নেয়। তারপর সিঁড়ি বেয়ে নেমে বাগানের উদ্দেশ্যে পা বাড়ায়। প্রথমে ফলের বাগান, তারপর ফুলের বাগানে ঢুকে এদিকে ওদিকে ঘুরতে থাকে। বাগান ঘুরতে গিয়ে চোখে তার বিস্ময় খেলে যায়। কত রকমের নাম না জানা ফল ফলাদি, নানা রকম রঙিন ফুলের বাগান। মহল বলল, এত সুন্দর বাগান আমি কখনো দেখিনি। এমন সুন্দর প্রাসাদ, এমন বাগান ছেড়ে শাহের স্যার গ্রামে কেন থাকেন? মেহের মেলান হেসে বলল, আপনি খুব সহজ সরল ভাবিজান, এত কিছু বুঝবেন না, ধীরে ধীরে সব বুঝতে পারবেন। হঠাৎ রাফেদকে এগিয়ে আসতে দেখে দেখা যায় বাগানের দিকে। মেহের হেসে বলল, ওই যে আমার খালাতো ভাই রাফেদ, কাল এসেছে। আগে মাঝে মাঝে আসতো, এখন তেমন আসে না। রাফেদ এগিয়ে এসে বলল, কিরে মেহের, এত ভোরে বাগানে কি করিস? হাঁটতে এসেছিস? হ্যাঁ, এই যে নতুন ভাবিজান, শাহের ভাইজানের বউ। ওনার নাম নূর মহল, নতুন বেগম। রাফেদ মৃদু হেসে বলল, এত সুন্দর বউ শাহের পেল কোথায়? শবনমের থেকেও বেশি সুন্দরী। আর তোরা তো আশেপাশেও নেই। মেহের হাসতে হাসতে বলল, রেনুকা শুনলে এই তোর খবর আছে। মহলের দিকে দৃষ্টি রেখে রাফেদ বলল, আসুন ভাবি, ওদিকটায় হাঁটি আমরা। ওখানে কয়েক বছর আগে আমি গোলাপের চারা লাগিয়েছিলাম, এখনো দেখা হয়নি। ফুল কেমন হয়? মহল তাকিয়ে থাকে মেহেরের দিকে। মেহের বলল, আসুন, ভয় নেই। তিনজনে মিলে হাঁটতে থাকে বাগানের ভেতর। রাফেদ তার কাঙ্ক্ষিত গোলাপ গাছটির কাছে যেতেই উৎফুল্ল হয়ে বলল, মেহের দেখ কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আমার গাছটায়। রাফেদ দুটো গোলাপ ছিঁড়ে একটা মেহেরকে দেয় আর একটা মহলের দিকে বাড়িয়ে বলল, নতুন ভাবিজানকে গোলাপ ফুলের শুভেচ্ছা। মহল দাঁড়িয়ে থাকে চুপচাপ। গোলাপটা নিবে কি নেবে না বুঝতে পারে না। মেহের ইশারায় নিতে বললে মহল ভদ্রতার খাতিরে নিয়ে নেয় গোলাপ ফুলটা। ওপর তলা থেকে শাহের দেখতে পায় সবই। সে তার ঘরের জানালায় দাঁড়িয়ে ছিল এতক্ষণ। হঠাৎ একজন দাসী এসে বলল, ভাবিজান, শাহের ভাইজান আপনাকে ডাক পাঠিয়েছেন, এক্ষুনি যে ঘরে যেতে বলেছেন। মহল দাসীর সাথে দ্রুত পা চালিয়ে নিজের ঘরে ঢুকে বসে থাকে। শাহের ধপধপ করে পা ফেলে মহলের ঘরে ঢুকে দরজা ধারাম করে বন্ধ করে দেয়। মহল ধরফর করে উঠে দাঁড়ায়। শাহের চোখ কটমট করে বলল, বাগানে কেন গিয়েছিল? কাকে বলে গেছ? শাহের রক্তচক্ষু দেখে মহলের গলা শুকিয়ে যায়। ফাঁকা ঢোক গিলে নিয়ে বলল, আমি একা যাইনি, মেহের আপা ছিল সাথে, উনি নিয়ে গেছেন। শাহের মহলের গোলাপ ধরে থাকা হাতটা নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, বলেছিলাম না অপরিচিত কোনো পুরুষ মানুষের সাথে কথা বলবে না? হ্যাঁ, বলেছিল না আমার কথার অবাধ্য হবে না? মহল শাহের উচ্চ স্বরে কথা বলা আর ধমকের ঠেলায় ভয়ে চুপসে যায়। চোখ দিয়ে পানি গড়াতে থাকে। মিনমিন করে বলল, ভুল ভুল হয়ে গেছে, মাফ করে দিন আমায়। শাহের রাগ আরও খানিকটা বেড়ে যায়। নিচু হয়ে ঝুঁকে মহলের মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে বলল, কতবার ভুল হয়, আমি এত মাফ করতে জানি না। গোলাপ ফুলটা মেঝেতে ছুঁড়ে মেরে বলল, গোলাপ নিয়েছো কেন? মহল চোখ বন্ধ রেখে বলল, নিতে চাইনি, মেহের আপা বলেছিল, আর উনি নাকি মেহের আপার ভাই, এজন্য। এজন্য? কি এজন্য?
ওর যা খুশি তাই হোক, তোমার কিছু না। তুমি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলবে না। আর চোখ মেলে তাকাবে তো আমি তোমার চোখ তুলে নেব। মনে রেখো, এতদিন আমাকে যতটা কঠিন ভেবে এসছো, আমি কিন্তু তার থেকেও 1000 গুণ বেশি কঠিন। শাহের চলে যায় ঘর ছেড়ে। মহল টলমল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেঝের দিকে। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। জোরে জোরে কাঁদতে ইচ্ছে করে। দিনা আপার কথা মনে পড়ে মহলের। রাজসভার আসনে শাহের আর দাদাজান আর বাবা চাচাদের সাথে আরও এক দফা যুদ্ধ শেষ করে ছাদে গিয়ে পায়চারি করতে থাকে। হঠাৎ মহলের কথা মনে হতেই খারাপ লাগতে শুরু করে। সকালে মহলের সাথে জঘন্য আচরণ করে আসার পর তার সাথে আর দেখা হয়নি শাহেরের। একা একা এখানে কিভাবে থাকছে, কি করছে, কোনো খোঁজ নেয়নি সারাদিন। মনে মনে নিজেকে খারাপ ভাষায় দুটো গালি দেয় শাহের। হাঁটতে থাকে মহলের ঘরের দিকে। মহল ঘরে নেই, পিছনের বারান্দাতেও নেই। জানালা দিয়ে বাগানে উঁকি দিতে দেখে কোথাও নেই। শাহেরের বুকের ভেতর ধরফর করে ওঠে। শাহের হন্তদন্ত হয়ে ছুটে মেহেরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভেতর আছিস মেহের? মহল আছে তোর সাথে? মেহের বেরিয়ে এসে বলল, না তো ভাইজান, নিজের ঘরে আছে হয়তো, ডেকে দেব। শাহের জবাব দিয়ে সময় নষ্ট করে না, আবার ছুটে ছুটে আমার ঘরে গিয়ে বলল, আম্মা ভেতর আসবো? রোকসানা বেগম অনুমতি দিলে শাহের ভেতরে ঢুকে দেখে মহল এখানেও নেই। রোকসানা বললেন, কিছু বলতে এসেছো? এখানে বসো। এমন অস্থির হয়ে আছো কেন? কি হয়েছে বাপজান? শাহের ঘর্মাক্ত মুখমণ্ডল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে বলল, কিছু না আম্মা, আসছি আমি। বলেই শাহের বেরিয়ে যায়। দাসীদের ডেকে জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারে না। একবার শবনমের ঘরের দিকে পা বাড়ায় শাহের। শবনম ঘর থেকে বের হচ্ছিল। শাহেরকে দেখে ম্লান হেসে বলল, কেমন আছো শাহির? শাহের বলল, ভালো আছে। মহল কোথায় আছে বলতে পারো? রন্ধনশালায় আছে। আজকে বড় চাচি ছোট চাচিমা ওকে কিছু পদ রাতে দিয়েছেন। তুমি কি ওকে খুঁজতে এদিকে এসেছিলে? শাহের জবাব দেয় না। কপাল চুলকিয়ে এদিক ওদিক তাকিয়ে চলে যায় নিজের ঘরে। মহল রন্ধনশালায় ঢুকে বদ্ধ বিপদে পড়ে যায়। এত বড় ঘরে এত কিছু দেখে সে ঘাবড়ে যায়। এত রকমের রান্না হয় রোজ এখানে। মহল কিছু বুঝতে পারে না। তাকে যে পদগুলো করতে বলা হয়েছে তা সে ঠিকভাবে করতে জানে না। এখন পর্যন্ত শুধু কাতলা মাছটা ভেজেছে আর পায়েস রেঁধেছে, তাও দাসীরা সাহায্য করেছে হাতে হাতে। মহলের মাথা ঘুরে ওঠে। সে ভয়ে ভয়ে বলল, আমি কি এখন ঘরে যেতে পারবো? দাসীরা সকলেই সকলের মুখ চাওয়াচাওয়ি করে। একজন দাসী বলল, এটা কেমন কথা? আপনার চলে যাওয়ার হলে অবশ্যই যাবেন ভাবিজান, এতে জিজ্ঞাসা করার কি আছে? আমাদের অনুমতি নিতে হবে না তো? অন্য দাসী বলল, আরে ঘরে যেতে বলছিস কেন? ওনার তো রান্না এখনো শেষ হয়নি। বড় বেগম শুনলে বকাবকি করবেন। মহল বড্ড বিপাকে পড়ে যায়। হঠাৎ মেহের এসে বলল, ভাবিজান আপনি নিজের ঘরে যান, ভাইজান খুঁজছে আপনাকে। মহল চলে যায় নিজের ঘরে। দেখে শাহের আগে থেকেই বসে আছে পালঙ্কে। শাহেরকে দেখে মহল না দেখার মতো করে চলে যায় পিছনের বারান্দায়। শাহেরও চলে যায় পিছনে পিছনে। মহল বলল, আমাকে খুঁজছিলেন? হুম। কিছু বলবেন? না তেমন কিছু না, অনেকক্ষণ দেখিনি তোমায়, ঘরে ছিল না তাই ভয় পেয়ে গেছিলাম। মহল দুটো ঠোঁট হালকা ফাঁক করে অবাক হওয়ার মতো করে বলল, কেন ভয় পাবেন কেন? শাহের অন্যদিকে দৃষ্টি রেখে বলল, ঘরে ছিল না, আশেপাশে কোথাও ছিল না, ভয় পাবো না? তার উপর সকালে কত খারাপ আচরণ করেছি তোমার সাথে, যদি অভিমান করে বাড়ি ফিরে যাও সেই ভয়। মহল ম্লান হাসে। চোখের কোণে পানি চিকচিক করে ওঠে। মলিন কণ্ঠে বলল, ফিরে আর কোথায় যাব? আমার কি নিজের কোনো বাড়িঘর আছে? এমনিতেও অন্যের ঘাড়ে পাড়া দিয়ে বড় হয়েছি। এখন বিয়ে করে স্বামীর ঘর না করে ফিরে যাব তা কি করে হয়? দুঃখ কষ্ট যাই হোক মেনে নিয়ে থেকে যেতে হবে। মহলের চোখের কোণে পানি দেখে শাহেরের বুক কেঁপে ওঠে। নিজেকে ভীষণ অপরাধী মনে হয় হয়তো সে মহলকে এখানে কোনো স্নেহ ভালোবাসা সম্মানটুকু সঠিকভাবে দিতে উঠতে পারেনি। কিন্তু শাহের জানে সে মহলকে দিনের পর দিন নিজের চোখে চোখে আগলে আগলে রেখে ভালোবেসে গেছে। সেই ভালোবাসাটা কতটা সত্য, কতটা পবিত্র, কতটা গভীর তা মহল জানে না। শাহের আলগোছে কাছে টেনে নেয় মহলকে, আলতো করে চুমু খায় কপালের মাঝে। তার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মহল লজ্জা পেয়ে যায়।
মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের মাথা নুয়ানো মুখটা তুলে ধরে বলল, আজই শেষ, আর বেশি সময় দিতে পারবো না তোমাকে। এবার আমার কক্ষে প্রবেশ করার জন্য প্রস্তুত হন বেগম যান। শেষ রাতের দিকে মেহের আবারও দরজায় ধাক্কায় মহলের। মহল অনায়াসে ঘুম পাড়ছে। মেহের পরপর কয়েকবার ডাকার পর মহল চটপট করে দরজা খুলে দেয়। মেহের আর তার সাথে কিছু দাসী এসেছে দরজার কাছে। মেহের ঘরে প্রবেশ করে বলল, তৈরি হয়ে নিন ভাবিজান, ভাইজান আপনাকে নিয়ে ঘুরতে বের হবে। মহল ঘুম ঘুম চোখে বলল, কোথায় যাবে এই অন্ধকারে? মেহের বলল, সম্ভবত বনের ভেতর পাখির শিকার করতে, সাথে আপনাকে নিয়ে ঘুরে আসবে। আর এই পোশাকগুলো আপনার জন্য। আপাতত এগুলো থেকে আপনার পছন্দ মতো একটা পরে নিন, ভাইজান পাঠিয়েছেন আপনার জন্য। মেহেররা পোশাক আর কিছু খাবার রেখে চলে যায়। মহল মুখ হাত ধুয়ে পরিপাটি হয়ে এসে দরজা লাগিয়ে পোশাকগুলো একটা একটা করে দেখতে থাকে। সুন্দর নকশা করা মখমলের কিছু গাউন আর জামদানি কিছু শাড়ি, কয়েক রকমের লেহেঙ্গাও রয়েছে। সবগুলো পোশাকই বেশ চমৎকার দেখতে লাগে। মহল বুঝতে পারে না সে কোনটা পরবে। শাহের রাগ করে ধমকাধমকি করবে যদি তার পছন্দ মতো কিছু না হয় তো। মহল চিন্তায় পড়ে যায়, চুপচাপ বসে থাকে খানিকক্ষণ। মহলের চোখ আটকে যায় শুভ্র রঙের একটা গাউনের দিকে। হাতে তুলে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকে। মাখনের মতো মোলায়েম আর কমল সেই গাউনটা। মহল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে গাউনটা ধরে দেখে। বেশ চমৎকার লাগে মহলকে দেখতে। মহল লজ্জা পেয়ে যায়। আগে সে কখনো এমন দামি পোশাক আশাক পরেনি। এখন পরতে হচ্ছে বলে কিছুটা সংকোচ লাগছে নিজের কাছে। মহল পরনের শাড়িটা বদলে গাউনটা পরে নেয়। বিশাল লম্বা ছড়ানো গাউনটা মেঝেতে ছড়িয়ে আছে। হাতার কাছাটা পুরোটাই ফিনফিনে পাতলা কাপড়ে আবরণ। গলাটা দুদিকে বেশ নামানো আর কাঁধ অবধি খোলামেলা। হঠাৎ হঠাৎ কাঁধ থেকে খুলে পড়ে যাচ্ছে জামার গলা। মহল বিরক্ত হয়ে খুলে ফেলতে চায়, কিন্তু পেছন থেকে হঠাৎ কেউ বলে উঠল, খুলে ফেলছো কেন? বেশ লাগছে দেখতে তোমাকে। মহল চমকে ওঠে, পিছনে তাকায়। শাহেরকে দেখে ভরকে যায় মহল। শাহের চোখ টিপ দেয় মহলকে। মুখে শয়তানি হাসি নিয়ে এগোতে এগোতে বলল, এভাবে অন্যমনস্ক হয়ে থাকলে চলবে? কে কখন ঘরে ঢোকে, কে তোমাকে এভাবে দেখে, একটু তো খেয়াল রাখতে হয়। এত বেখেয়ালি কেন তুমি? মহল যেন লজ্জায় মিশে যায় বাতাসের সাথে সাথে। বুকের ওপর হাত রেখে নিজেকে ঢাকার মতো করে বলল, আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম, আপনি ঢুকলেন কিভাবে তাহলে? শাহের বলল, তোমাকে নিতে এসেছিলাম। তুমি ফ্রেশ হতে গিয়েছিলে বলে আমি পেছনের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি এসে আমাকে না দেখি দরজা বন্ধ করে দিয়ে কাপড় বদলাতে শুরু করলে, তাই আমিও আর বের হতে চাইনি। মহল মুখ ঘুরিয়ে মাথা নুইয়ে থাকে। শাহেরের সামনে মুখ তুলতে লজ্জা করছে তার। কেমন বেখেয়ালি মহল, আর শাহেরও বা কেমন নির্লজ্জ পুরুষ। মনে মনে বলতে থাকে মহল। শাহের এগিয়ে এসে বলল, দারুণ লাগছে আমার পক্ষে, এটা খুলতে হবে না, থাক। মহল বলল, কিন্তু এটা তো কেমন যেন। শাহের আলগোছে মহলের হাত ধরে নিয়ে বলল, থাকবে তো আমার সাথে, আর কে দেখবে আমি ছাড়া? চলো, ভোর থাকতে থাকতেই বের হতে হবে। মহল গুটি গুটি পা করে এগিয়ে যায় শাহেরের সাথে। শাহের মহলকে নিয়ে ঘোড়াশালায় ঢুকে পড়ে। সেখানে গিয়ে মহলকে সাদা ধবধবে একটা ঘোড়ার কাছে নিয়ে গিয়ে বলল, এটা তোমার জন্য মহল, আজ থেকে দুলালি তোমার, তুমি তার মালকিন। মহল হাঁ হয়ে দেখে সেই সৌন্দর্যে মহিমান্বিত অপরূপ এক মেয়ে ঘোড়াকে। হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে, কিন্তু ভয়ে হাত সরিয়ে নিয়ে বলল, এর নাম বুঝি দুলালি? শাহের মহলের হাতটা নিয়ে দুলালির পিঠে ছুঁয়ে দিতে দিতে বলল, ও আমার অনেক আদরের, যত্নের ভীষণ প্রিয়, ঠিক তোমার মতে। এই যে পাশের ঘোড়াটা, এটা তোমার বজ্রদূত, খুব জোরে দৌড়াতে পারে আর ভীষণ তেজস্বী। মহল বলল, আপনার মতো? শাহের হেসে ফেলল। তারপর বজ্রদূতকে হাত বুলিয়ে পিঠে চমক খেয়ে ঘোড়াশালা থেকে বের করতে করতে মহলকে বলল, তোমাকে ঘোড়া চালানো শেখাবো অন্য একদিন, আজ বজ্রদূতকে নিয়ে বের হব। শাহের এক লাফে তার ঘোড়াটার পিঠে চড়ে বসে আর মহলকে তার হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো। মহল শাহের হাত ধরে আসতে ধীরে কৌশলে করে ঘোড়ার পিঠে শাহের পিছনে বসে পড়ল, খানিকটা দূরত্ব বজায় রেখে। শাহের বলল, এভাবে যে বসেছ, সারা পথ এভাবেই পাড়ি দিতে হবে, পরে কিন্তু জড়ি ধরতে দেব না,
বুঝে শুনে বসো। মহল তবুও ওভাবেই থাকে। শাহের মহলের দুহাত পিছনে থেকে টেনে নিয়ে সামনে এনে নিজের বুকের কাছে রাখে। মহল হালকা করে ধরে রাখে শাহেরকে। শাহের ঘোড়ার লাগাম টেনে নিয়ন্ত্রণে রেখে ঘোড়া ছুটাতেই মহল জাপটে পরে শাহের পিঠের সাথে। শক্ত করে আষ্টে পৃষ্ঠে দুহাত দিয়ে জড়িয়ে থাকে শাহের বুকে। শাহের মৃদু হাসে। টকবগিয়ে ছুটতে থাকে শাহের বজ্রদূত তেজি ঘোড়াটা। ছুটতে ছুটতে অনেক পথ পাড়ি দিয়ে ঢুকে পড়ে একটা বনের ভেতর। বনের বেশ গভীরে দিয়ে শাহের ঘোড়া থামিয়ে দেয়। কাছেই একটা বিশাল সুন্দর বটগাছ দেখতে পায়। শাহের ঘোড়া থেকে নেমে মহলকে বলে নিচের দিকে ঝুঁকে আসতে। মহল ঝুঁকে আসতেই শাহের তার কোমর ধরে আস্তে করে নামিয়ে আনে ঘোড়ার পিঠ থেকে। বটগাছের মোটা একটা শিকড়ের নিচে গিয়ে বসে দুজনে। মহল অপলক দৃষ্টিতে দেখতে থাকে বনের ভেতরকার অদ্ভুত সৌন্দর্য। আর শাহের আনমনা হয়ে দেখতে থাকে মহলকে। মহলের চুলগুলো আজ ছেড়ে দেওয়ায় এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে আছে। চুলের কয়েক গাছি সামনে রেখে মহল নিজের লজ্জা রক্ষার প্রাচীর হিসেবে কাজে লাগিয়েছে। শাহের নিজের জায়গা ছেড়ে উঠে নিঃশব্দে মহলের কাছে গিয়ে পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয়। সাথে সাথে মহলের ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে যায়। শাহের আঙ্গুল ছোঁয়ায় পিঠের ওপর। তারপর মুখটা কাছে নিয়ে আলতো করে চুমু খায় পিঠের ওপর। মহল ছিটকে দূরে সরে যায়। শাহের দাঁড়িয়ে থাকে সেখানেই। কিছু সময় নীরবতা কেটে গিয়ে মহল ঘুরে তাকাতেই দেখে শাহের নেই। মহল ভয় পেয়ে যায়। আশপাশে চোখ বুলিয়ে খুঁজতে থাকে। শাহেরকে দেখা যায় না কোথাও। মহল ভয়ে ভয়ে ডাকতে থাকে, কোথায় আপনি? আমার খুব ভয় করছে, দয়া করে বেরিয়ে আসুন। শাহেরের সারা শব্দ নেই। মহল আবারও কাঁপা কাঁপা গলায় বলল, এমন করবে না, আমি ভয় পাচ্ছি খুব। বেরিয়ে আসুন দয়া করে। আর এমন করবো না, আমি কথা দিচ্ছি। শাহের অন্য আরেকটা বটগাছের পেছন থেকে বেরিয়ে এসে মহলের সামনে দাঁড়িয়ে বলল, কথা দিচ্ছ তাহলে? মহল মাথা নুইয়ে বলল, জমিদার ভবনে ফিরতেই শাহের দেখতে পায় এলিনা আর রেদওয়ানকে। তারা মহলকে দেখতে এসেছে। এলিনা আর রেদওয়ান মহলের ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, আসবো মহল? মহল চট করে একটা লাল শাড়ি জড়িয়ে নেয় নিজের শরীরে। এলিনারা ঘরে ঢুকে মহলকে দেখে বেশ খুশি হয়। মিষ্টি হেসে এলিনা বলল, তোমাকে বেশ মিষ্টি লাগছে মহল। কেমন আছো তুমি? ভালো আছি আপা, আপনারা কেমন আছেন? ভালো আছি আমরা। তোমাকে দেখতে এলাম, বিয়েতে আসতে পারিনি। শাহের বলেছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। মহল তাদের বসতে বলল। আন্তরিকতার খাতিরে জিজ্ঞেস করে বসে, বীর ভাইয়া আসেনি? আপনারা দুজনেই এসেছেন? শাহের ঘরে ঢুকতে গিয়ে শুনে ফেলে কথাটা। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে তার। এলিনা এক নজর শাহের দিকে দেখে মহলকে বলল, ও আসেনি, আসতে চেয়েছিল কিন্তু একটু শরীর খারাপ, তাই আর কি। শাহের রেদওয়ানের কাঁধে হাত রেখে বলল, তো তোর বিয়ে করছিস কবে? এভাবে কতদিন আর জোট বেঁধে ঘুরবে? এবার দলিলটা করে নে। রেদওয়ান হেসে বলল, করব বন্ধু, খুব শীঘ্রই করব। একজন দাসী এসে এলিনা আর রেদওয়ানকে খেতে বসার জন্য ডেকে নিয়ে যায়। তারা চলে যেতেই শাহের চোখ রাঙিয়ে মহলের দিকে এগিয়ে এসে বলল, কি হয় মেয়ের তোমার? মহল ভয়ে ভয়ে বলল, কেউ না, আপনার বন্ধু হয়। আমার বন্ধু? আমি খোঁজ নেব। তুমি জিজ্ঞেস করার কে? ও আসলো কি না আসলো তোমার তাতে কি? ও তোমাকে পছন্দ করে জানো না? জানি। তাহলে ওর কথা মুখে এনেছো কেন? কতবার বলে দিতে হবে এক কথা? ভুল হয়ে গেছে। শাহের আর কিছু বলে না, গটগট করে বের হয়ে যায় ঘর থেকে। মহল হাত কসলাতে কসলাতে গুটিয়ে বসে পড়ে বিছানায়। মনে মনে বকতে থাকে নিজেকে। মহলকে সাথে নিয়ে বেগম রোকসানা আর জোবাইদা খান অমরিয়ান জমিদারের ঘরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে আছে। জমিদার খানের বেগম মহলকে বেশ পছন্দ করেছেন। তার নাতি বউকে তিনি অলংকার উপহার দিয়ে ঘরে এনেছেন। কিন্তু জমিদার খান একবারের বেশি দুবার তাকিয়ে দেখেননি মহলকে। থমথমে মুখ করে জমিদার খান বসে থাকেন ওনার পালঙ্কে। মহলকে যেভাবে শেখানো হয়েছিল সেভাবে কৌশল করে মহল জমিদার খানের কাছে গিয়ে মাথা নুইয়ে বলল, শুনেছি আপনি আমার স্বামীকে সবার থেকে বেশি ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু আমাকে বিয়ে করার জন্য ওনার উপরে রেগে আছেন আপনি। দাদাজান, আপনার কাছে আমার অনুরোধ, ওনার থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমি একজন অনাথ, দরিদ্র। এই জন্যে আপনি আমাকে আপনাদের পছন্দ না, এত
আমি সেটা যদি আগে জানতাম তাহলে সত্যি আমি বিয়েটা করতাম না। অনাথ হওয়া কি এত বড় অপরাধ দাদাজান? জমিদার খানের মুখভঙ্গি স্বাভাবিক হয় না। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে চেপে রাখে। জোবাইদা বেগম মহলের দিকে তাকিয়ে ইশারা দিলে মহল মাথা নাড়িয়ে না বোঝায় সে ভয় পাচ্ছে। আর কিছু বলতে সাহস হয় না তার। জমিদার খানকে ওনার বেগম বললেন, এভাবে মুখ ঘুরিয়ে রাখবেন না আপনি। একবার আমাদের নাতি বউকে দেখুন। এই নিষ্পাপ মেয়েটির মুখ দেখলে আপনি আর এভাবে শক্ত হয়ে থাকতে পারবেন না। কি মিষ্টি মুখখানা। যা দোষ করেছে আপনার নাতি করেছে, ওর কি দোষ? অনাথের থেকে মুখ ফিরিয়ে রাখলে উপর আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে রাখবেন। তাছাড়া সাহের তো যা কথা দেওয়ার দিয়েছে, এখন অন্তত সব মেনে নিন। জমিদার খান জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে মহলের দিকে তাকিয়ে বললেন, বেশ, আমার বয়স এখন শেষের দিকে। আর আমি সে সময় সে রেশারেশি ধরে রাখতে পারছি না। বহু বছর নিজের দাপটা অন্যদের কাবু করে রেখেছি। নিজের কাঁধের উপর বেশ বোঝা মনে হয় এখন। তাছাড়া শাহেরকে আমি ভীষণ পছন্দ করি। আমার অতি আদরের নাতি সে। তাই বলে সব দিক থেকে ছেড়ে দিয়ে তাকে ছন্ন ছাড়া হতে দিতেও পারি না। তাকে তার দেওয়া সব কথাই রাখতে হবে। জমিদার বংশের মান রক্ষা করতে চলতে হবে। তবে আমি সব মেনে নিব। তুমি এখন আসতে পারো নাতবু। রোকসানা সহ জোবাইদা আর খান বেগমের মুখে মৃদু হাসির রেখা দেখা যায়। নাতবউ বলায় তারা বুঝতে পারে মহলকে তিনি হয়তোবা মেনে নিয়েছেন। কিন্তু মহলের মুখ চোখ শুকিয়ে যায়। কি কথা দেওয়া আছে, কি এমন জমিদারি কারবার জানতে ইচ্ছে হয় মহলের। রুমিলার বলা কিছু কথা মনে পড়ে যায়। মহল ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা চালায়। বারান্দা কক্ষ পার হতেই কিছুটা দূর থেকে শবনমকে দেখতে পায় শাহেরের ঘরের সামনে। শাহেরও মাত্রই বের হচ্ছিল। শবনম এগিয়ে যায় শাহেরের সামনে। শাহের? শাহের শবনমের দিকে না তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমার তার আছে শবনম, যা বলবেন একটু জলদি বলতে হবে। শবনম বলল, কিছু কথা বলতাম, একটু সময় দিন। বলেই শাহেরের হাত ধরে ঢুকে পড়ে শাহেরের ঘরে। শাহের ঝাড়ি মেরে হাত সরিয়ে নিয়ে চলে যেতে চাইলে শবনম পথ আগলে দাঁড়িয়ে মলিন মুখে বলল, আমার কোথায় খুঁজ ছিল একটু বলবেন? নূরমহলের থেকে আমি কোন অংশে কম? এভাবে কেন ঠকালেন আমাকে বলুন? এত দিন ধরে বুকের ভিতর আগলে আপনাকে ভালোবেসে গেছি, হে কি তার মূল্য? শাহের ঝাঁঝালো কণ্ঠে বলল, কে ভালোবাসতে বলেছিল আপনাকে? আমি বলেছিলাম? না বলেননি, কিন্তু বারণও করেননি। স্বপ্ন দেখিয়েছেন মিছে মিছে। বিয়ে যখন করবেন না তখন রাজি কেন হয়েছিলেন? এটাকে ঠকানো বলে না, প্রতারণা বলে না? শাহের নিজের রাগ নিয়ন্ত্রণে এনে বলল, আমি রাজি হইনি বিয়েতে। তাছাড়া এসব নিয়ে মাথায় ঘামাতে যায়নি কখনো। তাই সবার যেমন খুশি আমাকে নির্ধারণ করে গেছে। এখানে আমি ইচ্ছাকৃত কারোর সাথে প্রতারণা করিনি। আপনি দয়া করে সব ভুলে যান, নিজের মতো করে জীবন সাজিয়ে নিন। আপনার জন্য আমার দোয়া থাকবে। শবনম কাঁদতে কাঁদতে বলল, চাই না আপনার দোয়া, আমি আপনাকে চাই। আপনার শর্ত আপনি পূর্ণ করেছেন নূরমহলকে বিয়ে করে। এখন দাদাজানদের দেওয়া কথা রাখতে আমাকে বিয়ে করুন। আমি চাই, আমি তাই চাই। আপনিও প্রস্তুত হন খান শাহের ইফতিয়ারের। কথাগুলো বলেই শবনম বের হয়ে আসছিল। সামনেই মহলের সাথে মুখোমুখি হয়ে যায়। মহলকে এক নজর চোখ ঘুরিয়ে দেখে দ্রুত পা চালিয়ে চলে যায় নিজের ঘরে। শাহের পিছনে দাঁড়িয়েছিল। মহলকে দেখে এগিয়ে এসে শান্ত হয়ে বলল, এখানে কি করছিলেন? মহল শক্ন মুখে বলল, কিছু না। শাহের বলল, নিচের ঘরে যাও। এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। শুধু আমাকে নিয়ে ভাববে তুমি, এটাই তোমার কাজ। বাকি সব আমি সামনে নেব, বুঝলে আমার ছোট্ট বউটা? ভর সন্ধ্যায় পিছনের বারান্দায় মহল উদাস হয়ে দাঁড়িয়ে আছে। মনটা আজ বেশ ভার লাগছে। দিনা আপার কথা মনে পড়ছে মহলের। কি ছিল, কি হয়ে গেল সে, কিভাবে পার করত গ্রামের জীবনগুলো। স্কুলের বান্ধবী পারুল আর আয়েশার কথাও মনে পড়ে মহলের। তারা এখন মহলকে ছাড়া একাই স্কুলে যায়, একা একা ঘুরে বেড়ায়। মামার কথা মনে হতেই মহলের চোখে পানি এসে ভিড় করে। মহল শাড়ির আঁচলে চোখ মোছে। হঠাৎ তার ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে মেহের, রেনুকা, এলিনা সহ সাথে বেশ কিছু দাসী। সকলের মুখে খুশির ঝলক। মহলের বুক ওঠানামা করতে থাকে সবাইকে দেখে।
মহলকে তারা সাজাতে এসেছে ভাবতেই মহল বারবার ঘন ঘন শ্বাস টানে। আজ মহলের জন্য বিশেষ রাত। মহলকে হাত ধরে নিয়ে আসে এলিনা। বিছানায় বসিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, মন খারাপ করে আছো কেন মহল? চোখে পানি কেন? আজকে কেউ মন ভার করে থাকে নাকি? মেহের বলল, আজ সব মন খারাপ দূর করে দিবি ভাইজান। সাথে সাথে সবাই হেসে উঠল। মেহের দাসীদের হাত থেকে এক এক করে সব সামগ্রীগুলো নামিয়ে রাখে খাটে। ভারী ভারী অলংকার আর ঝলমলে কিছু পোশাক বের করে মহলকে দেখিয়ে বলল, কেমন লাগছে ভাবিজান? এগুলো পছন্দ হয়েছে? এগুলো সব ভাইজানের পছন্দের। মেহের লাল টুকটুকে একটা ভারী কাজের জড়োয়া ঘাগরা বের করল। ঘাগরাটা মেলে ধরতেই সকলের চোখ হয়ে ঝিলিক দিয়ে ওঠে। ঘরমার সরিয়ে পড়ে ঘাগরার নিচের পাটি। দোপাট্টা আর ঘাগরায় পুরোটাই ঝিকমিকে সোনালি জড়ি আর পাথর বসানো নকশা করা। অলংকারের মধ্যে রয়েছে হীরা, মুক্তা আর স্বর্ণের সংমিশ্রণে কিছু গহনা। মেহের একবার সেগুলো সবাইকে নেড়েচেড়ে দেখায়। তারপর অন্য এক দাসীর হাত থেকে বাটা মেহেদি পাতা নিয়ে বলল, নাও, তোমাদের ভেতর থেকে কেউ একজন মেহেদিটা পরিয়ে দাও। আমি আলতা পরিয়ে দিচ্ছি ভাবিকে। হঠাৎ শবনমের আগমন ঘটে। সে এগিয়ে এসে বলল, আমি দিচ্ছি। সকলেই মুখ চাওয়াচাওয়ি করে। শবনম মহলের পাশে বসে নির্দ্বিধায় মহলের হাতখানা নিয়ে তালুর মধ্যে মেহেদি বসিয়ে দেয়। মহল পলক না ফেলে একমনে দেখে যায় শবনমের দিকে। শবনম ম্লান হাসে, চোখের কোণে চিকচিক করে পানি। মহলকে বলল, আজকের রাতটা শুভ হোক তোমার। তুমি ভাগ্যবতী নারী। শাহিরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও, সুখে রেখো তাকে। মহলের কেন জানি কষ্ট হয় শবনমের জন্য, কিন্তু পরক্ষণে অনুভব করে অন্য কোনো নারীকে নিয়ে শাহেরকে জড়িয়ে সে কিছু ভাবতে পারে না। শাহের ছাড় শুধু তাকে সে কারো সাথে ভাগাভাগি করতে পারবে না, কোনোভাবেই না। তাতে কে কষ্ট পেল না পেল তা আর দেখার বিষয় না। যদি তাতে স্বার্থপর আখ্যা দেওয়া হয় তাকে, তবে তাই হোক। সন্ধে গড়িয়ে রাতে জ্যোৎস্না আলো সরাচ্ছে ভবনের চারদিকে। আজ আকাশে চাঁদ বেশ পরিষ্কার আর উজ্জ্বল। রাত বাড়ার সাথে সাথে মহলের মনের মধ্যে তোলপাড় বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে মহলকে সাজানো হয়েছে। তাকে লাল ঘাগরা আর মানানসই কিছু অলংকার পরিধান করিয়ে মাথায় দোপাট্টাখানা মুখ বরাবর নামিয়ে দিয়ে বসিয়ে রেখেছে মেহের, এলিনারা। কিছু সময় পরেই তারা মহলকে তার কাঙ্ক্ষিত স্থানে তাকে পৌঁছে দেবে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে মহল। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করে যাচ্ছে অনবরত। শবনম দরজায় দাঁড়িয়ে আছে। মহলকে দেখে তার কষ্ট হয়। একটু আগেই সে শাহেরকে দেখে এসেছে। সেও আজ সেজেছে নতুন রূপে। রাজকীয় সোনালি শেরওয়ানি, গলায় ঝোলানো সূক্ষ্ম চিকচিকে ওড়না, বাম হাতের আঙ্গুলে হীরার ঝলমলে অতি মূল্যবান আংটি আর জমিদারি নাগরা জুতো জোড়া পায়ে চড়ানোয় শাহেরকে আজ চোখ ধাঁধানো সুদর্শন লাগছে। আজ অনেক বেশি ভালোবাসতে ইচ্ছে করছে শাহেরকে। শবনমের হিংসে হচ্ছে মহলের ভাগ্যকে। দরজায় কড়া নাড়েন বেগম জোবাইদা। মেহেরদের তাড়া দিয়ে বললেন, এ ব্যাপার কতক্ষণ রাখবে মেয়েটাকে তোমরা? ওকে এগিয়ে দিয়ে এসো। আর এলিনা হাসতে হাসতে বলল, আন্টি দাঁড়ান, আর একটু কষ্ট করাবো শাহেরকে। আজ ওর ধৈর্যের পরীক্ষা নিয়ে ছাড়বো। হঠাৎ করে রক্তিমের গলার স্বর শোনা যায়। মহল চমকে ওঠে রক্তিমের আওয়াজ শুনে। দিনার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কিন্তু সে এখন তা করতে পারছে না। রক্তিম এসে দরজার বাইরে থেকে বলল, আপনাদের আর কতক্ষণ লাগবে? জলদি করুন, আমাদের মহারাজার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। তার রানীকে একবার ছেড়ে দিন। সকলেই হেসে ওঠে রক্তিমের কথায়। রক্তিম গিয়ে শাহেরকে বলল, বন্ধু, আজ তুমি খতম। মহলাপুকে আজ চা লাগছে না দেখতে। শাহের চোখ রাঙ্গিয়ে রক্তিমের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার আগে আমার বউকে দেখে এসেছিস? তোর সাহস তো কম না রে। কপালে তো চরম দুর্ভোগ আছে রক্তিম। দাঁড়া, আমার দরবারিটা কই? আজ তো শেষ দিন, কাল না হয় ডিনার থেকে মাপ চেয়ে নেব। রক্তিম ঘরের পর্দায় আড়াল হতে হতে বলল, আমার কি খেয়ে কাজ নেই নাকি? আমার বউ থাকতে আমি তোমার বউকে দেখতে যাব? দুনিয়ার একমাত্র তোর বউই সুন্দরী, আর আমাদের বউ সাতজনে। হ্যাঁ, ধুয়ে ধুয়ে পানি খা তোর বউকে। হ্যাঁ, তাই খাবো। সে আমার ব্যক্তিগত বউ। তুই কি ঘর থেকে বের হবি এখন? রক্তিম হাসতে হাসতে বলল, আরে বন্ধু, আজ রাতে এমন মাথা গরম করলে চলবে? মাথা ঠান্ডা কর।
তাহলে তো আসল কাজ করতে। শাহের চোখ কটমট করে তাকাতেই রক্তিম মুখে আঙ্গুল চেপে বাধ্য ছেলের মতো মিনমিন করে বলল, ঠিক আছে, বের হচ্ছি। শুভকামনা রইল বন্ধু। মাথায় লম্বা করে দোপাট্টা টেনে মহল আস্তে করে এগিয়ে যায় শাহেরের ঘরের সামনে। পিছন ফিরে এক পলক তাকায় মেহের আর এলিনা দিকে। মেহের দাঁড়িয়ে মিষ্টি হেসে ইশারা দিয়ে মহলকে প্রবেশ করতে বলে শাহেরের ঘরে। দরজা ভিড়ানো ছিল। মহল ধীর পায়ে প্রবেশ করে শাহেরের ঘরে। ঘরে মৃদু আলো আর মৃদু অন্ধকার মিশ্রিত। পুরো ঘর জুড়ে রজনীগন্ধা আর জয়ফুলের সুবাস ছড়াচ্ছে। অতিরিক্ত সুগন্ধে মাথা ধরে যায় মহলের। ঘরের বিশাল বড় জানালা দিয়ে বাইরে জ্যোৎস্না ঢুকে পড়ছে মেঝেতে। মহল শাহেরের ঘরটায় এক নজর চোখ বুলায়। মৃদু আলো, ফুলের ঘ্রাণ, নিস্তব্ধ রাত আর ঘরের সাজসজ্জা দেখে মহলের কাছে মনে হয় ঘরটা যেন এক স্বপ্নলোক। শাহের হাত দুটো পিছনে মুঠো করে তার ঘরের পিছনের বারান্দায় দাঁড়িয়ে আছে। এক মনে আকাশ দেখছিল সে। মহলকে নিজের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে এক মুহূর্তের জন্য ঝটকা লাগে বুকে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসির রেখা খেলে যায়। শাহের এগিয়ে যায় মহলের সামনে। মহল মাথা নুইয়ে হাঁটু মুড়ে বসে পা ছুঁয়ে সালাম করলো শাহেরকে। উঠে দাঁড়াতেই শাহের মহলের ঘণ্টাখানা তুলে দিয়ে থুতনি ধরে উঁচিয়ে মিষ্টি হেসে বলল, মাশাআল্লাহ, আমার বেগম জান। তারপর আলতো করে চুমু খায় কপালের মাঝে। হাত ধরে মহলকে পালঙ্কে বসিয়ে দিয়ে হাঁটু মুড়ে সে নিচে বসল। মহলের এক পা তার হাঁটুর রেখে ঝলমলে ছোট্ট একটা বক্স বের করে সেখান থেকে একজোড়া হীরের নূপুর বের করে পরিয়ে দেয় মহলের পায়ে। পরানো শেষ হলে ঠোঁট ছুঁয়ে চুমু খায় মহলের পায়ে। মহল কেঁপে ওঠে, চট করে পা সরিয়ে নেয়। শাহের এক ধ্যানে তাকিয়ে থাকে মহলের দিকে। আজ প্রথম দিনের মতো নতুন করে আবারও প্রেমে পড়ে যায় শাহেরের। মহল আর চোখে দেখে শাহেরকে আজ অসম্ভব ভালো লাগছে তার কাছে। এই প্রথম তাকে আর স্যার মনে হচ্ছে না, সত্যিকারের একজন জমিদার দেখতে লাগছে। আর নিজেকে মনে হচ্ছে জমিদার বেগম। শাহের হাত ধরে মহলকে বারান্দায় নিয়ে যায়। সেখানে ভরা জ্যোৎস্নায় টইটুম্বর আলো উপচে পড়ছে। মহল আকাশপানে তাকিয়ে থাকে চাঁদের দিকে। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানায়। শাহের তাকিয়ে দেখে মহলকে। মহলের দোপাট্টাখানা খুলে নিজের হাতে পেঁচিয়ে রাখে। মহল কিছু বলল না। শাহের বলল, আজ দুটো চাঁদ একসাথে দেখছি, তবে মাথার উপরের চাঁদটা থেকে আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। আর পার্থক্য হলো ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু এই চাঁদটাই নেই। আজ সকল পার্থক্য ঘুচিয়ে দেব। মহল মাথা নুইয়ে রাখে বুকের সাথে। শাহের পেছন থেকে কোমর জড়িয়ে ধরে মহলের কানের কাছে বিড়বিড়িয়ে বলল, অনুমতি দিলে অন্যভাবে ছুঁয়ে দেখতে চাই। মহল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ধুকধুকানির তাণ্ডব শুরু হয়। ঘন ঘন শ্বাস টানল। খানিকক্ষণ স্থির থেকে মাথা নুইয়ে নিচু স্বরে বলল, অনুমতি দেয়া হলো। শাহের এক মুহূর্ত দেরি না করে মহলকে চট করে নিজের দিকে ঘুরিয়ে নেয় এক টানে। আষ্টে পৃষ্ঠে লেপটে নেয় নিজের শক্তপোক্ত বক্ষ মাঝে। মহলের ছোট্ট দেহখানা কুকড়ে আসে নিমিষেই। শাহের মহলকে জড়িয়ে পরম শান্তির নিঃশ্বাস ছাড়ে। তারপর আলগোছে কোলের ওপর তুলে নিয়ে পালঙ্কে নামিয়ে দেয়। আলতো স্পর্শে শুইয়ে দেয় মহলের তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁটজোড়া। মুখের সামনে ঝুঁকে দুহাতে আলতো করে গাল গলিয়ে দিয়ে চোখের পাতায় ঠোঁট শোয়ায়। চোখের পলকে মহলের কমল ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয় শাহের। মুখ দাবিয়ে দেয় গলার ভাঁজে, বুকের ভাঁজে। দুই জোড়া উষ্ণ ভারী নিঃশ্বাস আশ্রে পড়তে থাকে সারা ঘর জুড়ে। মহল চোখ মেলে তাকাতেই যেন ভুলে যায়। মহলের অস্ফুট স্বরে মৃদু শীতকার আর গঙ্গানির আওয়াজ শাহেরকে আরও বেপরোয়া উন্মাদ করে তুলছে। শাহের যেন আজ আর নিজের মধ্যে নেই। যন্ত্রণাদায়ক সুখে মহলের বুজে রাখা চোখের কোণা বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অদ্ভুত কম্পন সৃষ্টি হয় তার বুকের ভেতর। শরীরের ভর ছেড়ে দিয়ে সে মিশে যায় উন্মত্ত শহরের মাঝে। শবনম শাহেরের ঘর থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তার মনের ভেতর আজ তুমুল ঝড় বইছে, যে ঝড় সে কোনোভাবেই থামাতে পারছে না। চোখের কোণে অশ্রু জমেছে শবনমের, যে বুকটায় আজ তার থাকার কথা ছিল, যাকে আজকের দিনে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার কথা ছিল। আজ সেখানে সামান্য অতি তুচ্ছ এক নারী এসে শাহেরকে ডুবিয়ে রেখেছে তার
মহে। শবনম উঠে ছাদে চলে যায়, দাঁড়িয়ে আকাশ দেখতে থাকে আর চোখের জল ফেলে। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রেখে শবনম চট করে ঘুরে তাকায়, অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি আপনি এখানে? কি তোমার সাথে কিছু কথা আছে। শবনম বলল, মানে আপনি কে? চলে যান এখান থেকে, না হলে কিন্তু চেঁচাবো আমি। দাঁড়াও, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমার কিছু কথা আছে, শুধু তুমি শুনবে, এরপর আমি চলে যাব। শবনম ভয়ে ভয়ে বলল, কি কথা? ভোরবেলা থেকে জমিদার ভবনের সামনে গ্রামের লোকেদের ভিড় জমতে শুরু করেছে। সবাই বেশ খুশি মেজাজে একে একে জড়ো হচ্ছেন ভবনের বাইরে। নিয়ম অনুযায়ী আজকের দিনে গরিব, অসহায়, দুস্থ সকল ধরনের লোকের মাঝে ফসল আর বস্ত্র বিতরণ হবে। অন্যান্য সময়ের মতো আজ আর শাহজাহান সেখানে প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারবেন না। আজ শাহের নিজে দায়িত্ব এই আয়োজনের ভার নিয়েছেন। তবে প্রতি সময় গ্রামের লোকেদের সকলের মন ভার থাকত। তাদের নিজেদের ফসল খাজনার দায় বা কোনো না কোনো ভাবে ছলচাতুরি করে জমিদার আটকে রেখে দিত। তারপর মাথার ওপর দায় চাপিয়ে দিত সারা বছর। সেই দায় তারা ভোগ করত আর নিজেদের প্রস্তুত করা ফসল থেকে জমিদার তাদেরকেই বিলিয়ে আবারও খুশি করত। কিন্তু শাহের আসার পর সে এমন হতে দেয়নি। ঠিকঠাকভাবে সব দিকে খবর রেখে সে হাত চালাচ্ছে। শাহের ঘুম ভেঙে গেছে অনেক আগেই, কিন্তু মহলের ঘুম এখনও ছোটেনি। শাহের উন্মুক্ত বুকের ওপর পড়ে পড়ে বিভোরে ঘুমাচ্ছে সে। শাহের এক মনে দেখছে আর কাল রাতের কথা ভেবে মুচকে হাসছে। বাইরে লোকের সমাগম দেখে শাহের আলগোছে মহলকে বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে যত্ন সহকারে শুইয়ে দেয়। মহল নড়ে চড়ে ওঠে, পিট করে চোখ খুলে পুরো ঘরে চোখ বুলায়। নিজেকে অস্বাভাবিক অবস্থায় আবিষ্কার করে লজ্জায় শরীরসহ পুরো মাথাটা ঢেকে ফেলে মখমলের চাদর টেনে। শাহের গিয়ে আলগোছে চাদরটা মুখ থেকে সরিয়ে ঠোঁট টিপে হাসি আটকিয়ে বলল, কি হয়েছে? এভাবে আড়াল করার কি আছে? বের হয়ে এসো। মহল ঘাপটি মেরে শুয়ে থাকে ওভাবেই। শাহের হাত বাড়িয়ে নামতে সাহায্য করে মহলকে। মহল কুঁকড়ে যাওয়া অবস্থায় ধীর গতিতে খাট ছেড়ে নেমে মেঝেতে পা ফেলতেই পুরো শরীর জুড়ে ব্যথা থাকার কারণে ধপ করে পড়ে যায় মেঝেতে। শাহের তৎক্ষণাৎ কোলের ওপর তুলে নিয়ে খাটে গিয়ে আবারও শুইয়ে দেয় মহলকে। আরও খানিকটা সময় আরাম করতে বলে শাহের চলে যায় তৈরি হতে। শাহের নিচে এসে ভবনের বাইরে সকলের সামনে গিয়ে টান হয়ে দাঁড়িয়ে হাত দুটো পেছনে মুঠো করে রেখে জমিদারি ভঙ্গিতে উঁচু গলায় বলতে থাকে, আমি খান শাহের ইফতেখার। আজ থেকে নতুন জমিদার হিসেবে আমি আপনাদের সকল দায়িত্ব বহন করার প্রতিজ্ঞা করছি। আপনাদের সকল দুর্দিনে আমাকে পাশে পাবেন। আজ থেকে আপনাদের উপর থেকে সকল জমির খাজনা মওকুফ করা হলো, আর নতুন খাজনা ধার্য হিসেবে আগের তুলনায় পরিমাণ 3 ভাগের 1 ভাগ করা হলো। এছাড়া এতদিন যে জুলুম অত্যাচার করে জোরপূর্বক আপনাদের থেকে অবৈধভাবে ফসল ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি মূল্য বিনিময় করে তার সব পরিশোধ করে দেব নিজ দায়িত্বে। এতদিন মহাজনের কাছ থেকে আপনারা যে কঠিন শর্তের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে এসেছেন, ফলে আপনাদের সর্বহারা হতে হয়েছে, এখন থেকে তার হতে দেওয়া হবে না। বাদবাকি সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে করা হবে। এবার আমি আপনাদের মাঝে কিছু উপহার বিলিয়ে দিতে চাই। সকলের মুখে শাহের নামের জয়ধ্বনি শুরু হয়ে যায়। সবাই বেশ উৎফুল্ল হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। খুশিতে কেঁদে কেঁদে এগিয়ে অনেকেই শাহের পা ছুঁয়ে সালাম করে। শাহের নিজেও বেশ খোশ মেজাজে বিতরণ করতে থাকে উপহার। শাহের চাচা শাহজামান এগিয়ে এসে জমিদার খান অমরিয়ানকে বললেন, দেখছেন বাবা, আপনার নাতনির বিয়াক্কাল্পনা দেখুন। এভাবে নাকি সে জমিদারি করে রাখবে। ওর বয়স কম, এখনও এসব কিছু বোঝে না, তাই এমন ভালো মানুষই দেখাচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না, ওকে সাবধান করতে হবে। খান অমরিয়ান বললেন, ওকে ওর দায়িত্ব পালন করতে দাও, বাকিটা তোমরা সামলে নেবে। মহল জানালার ধারে দাঁড়িয়ে ভবনের নিচের কার্যক্রম দেখে যাচ্ছিল। লাল টুকটুকে জামদানি একটা শাড়ি পরেছে মহল, লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে পিঠের ওপর। হঠাৎ নিঃশব্দে শাহের ঘরে ঢুকে পেছন থেকে উন্মুক্ত লতানো কোমর জড়িয়ে ধরে মহলের। চুলগুলো সরিয়ে দিয়ে বিন্দু বিন্দু পানি জমা পিঠখানায় ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলল, এখন কি একটু শরীর ভালো লাগছে? মহল নিচু স্বরে বলল,
শাহের মহলকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অধর জোড়ায় আলতো ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলল, অতিথিশালায় তোমার জন্য একজন অপেক্ষা করছে। মহল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। কে? শাহের বলল, বলবো, তার আগে আমাকে নিচে থেকে একটা। মহল বুঝতে পেরে মুখ ঘুরিয়ে ফেলে। শাহের আবারও মহলকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হলো, পাবো না? মহল বলল, আগে বলুন কে অপেক্ষা করছে? তোমার দিন আপা, দিনে এসেছে, বুঝছো? রক্তিম সাথে নিয়ে এসছে। মহলের চোখে মুখে খুশিতে চকচক করে ওঠে। উৎফুল্ল হয়ে বলল, নিয়ে চলুন, এক্ষুনি যাবো আমি। শাহের খপ করে মহলের হাতটা টেনে ধরে বলল, আগে নিজের কথা রাখো, তারপর যেতে দেব। মহল দাঁত দিয়ে নখ কেটে মাথা নিচু করে বলল, রাতে দি। শাহের শয়তানি হেসে বলল, ঠিক আছে, মনে থাকে জানো, ভুলে গেলে কিন্তু রক্ষে নেই।